আঁচল ছাড়ো দেখি। বিয়ের আগে তো আমি করতাম, তা করোগে। এখন আর হবে না। জোর করে উঠে যায় অষ্টমী। বিশু আর একটু গড়াগড়ি করে উঠে যায়। বলছি শোনো, আজকে একটু কবিরাজ বাড়ি নিয়ে যাবে? ধুপুরি আসবানি। বিশু স্নান করে ভাতের টিফিন কৌটোটা ব্যাগে ভরে সাইকেলে বাঁধিয়ে ঝনাত ঝনাত শব্দ করতে করতে চলে যায়। অষ্টমী ওর মতো কাজ করে। 1 সপ্তাহ হয়ে গেছে অষ্টমীর শরীরটা ভালো যাচ্ছে না। সেদিন কলতলায় মাথা ঘুরে পড়ে গেল। তারপর থেকে তো জ্বরই সারছে না। নিবারণ বাগ দিয়ে এসেছিল একবার। ভয় টয় পেলে ওর কবজে কাজ করে। ও এসে তো 2টো তাবিজ দিয়ে যায়, একটা অষ্টমীর আর একটা ছেলের জন্য। হ্যাঁ, হাত চালান দিয়ে দেখেছে নিবারণ ছেলেই হবে। তারপর একটু জ্বর কমেছিল, কিন্তু আবার ঘুরে ঘুরে জ্বর আসছে। এই অবস্থাতেও রোজ দুবার রান্না করছে। তোর মা থাকলে তোকে ওখানে রেখে আসতাম, কাজ তো করতে হতো না এত। অষ্টমীর একটু খারাপ লাগে, অনেকখানি ভালোও লাগে। অষ্টমী ছোট থেকেই পুরো ওই জাতিটাকে দেখে আসছে। বিশু তো ওদের মতো নয়, ও তো সম্পূর্ণ আলাদা। এত আগলে রাখা কি পুরুষের স্বভাব নাকি? ওরা তো শিকল ছাড়া বেঁধে রাখার ক্ষমতা একটা নারীর পক্ষে কোনো কালে কি আদৌ সম্ভব? বাবাকেই দেখেছে রোজ চুলায় খেতে। তরকারিতে নুন বেশি হলেও কেমন হিংস্র হয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়তো। পাড়ার ছেলেগুলো কেউ দেখেছে ভীষণ হিংস্রভাবে বড় হতে। ওর ওই বয়সে কত হিংস্র ওরা, কত খিদে ওদের পেটে। ওদের চোখ যেন জ্বলন্ত কয়লা। ভাদু কাকাকেও দেখেছে হিংস্র হতে। ভাবেনি কখনো গরমকালে রাতে যখন বাদুড় ধরতে যেত সবাই মিলে, ভাদু কাকা ওকে কাঁধে করে নিয়ে যেত। মুখে সবাই চি চি করে শব্দ করত। অষ্টমীও চেষ্টা করত, অল্প পারত, কিন্তু এত দম রাখতে পারত না। সেই ভাদু কাকাকে বাস্তুপুজোর মেলাতে অমনভাবে হিংস্র হতে দেখবে, সে তো স্বপ্নেও কল্পনা করেনি অষ্টমী। ভয়ে কাউকে বলেনি সে কথা। বাবাকে বললেও যে মারত। মাঝে মাঝে তাই ওর বিশুকেও ভয় লাগে, কিন্তু এখন আর সেই ভয় নেই। ও জানে পৃথিবীতে যে মানুষটা ওকে সব থেকে ভালোবাসে, যে ওর জন্য একটু ভাবে, সে বিশুই। এমন স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ছোট থেকে শিবরাত্রির উপোস না করলে কি আর এমন ভাগ্য হয় কারো? হাসপাতালে গুটিসুটি মেরে বসে আছে অষ্টমী। 4 মাস হয়ে গেছে। ওর শরীর এখন বেশ ভালো দিকে। পেটটা মোটা হয়েছে বেশ। বাড়ির কাজ সামলে, দোকান সামলে বিশুর শরীরটা খারাপ করেছে। বিশুর এখন প্রায়ই জ্বর হচ্ছে। ওই ভাবছে একবার ডাক্তার দেখিয়ে নেবে। অনেকগুলো রক্তের রিপোর্ট করতে হবে। এতদিন আসেননি কেন? অনেক আগেই তো প্রেগন্যান্সি হয়েছে, তাহলে বাড়িতে বসে থাকেন কেন বলুন তো আপনারা? এখন তো সবই ফ্রি। আরও অনেক কথা বলতে বলতে চুঁই চুঁই করে 2 সিরিঞ্জ রক্ত টেনে নেয় অষ্টমীর সরু হাতটা থেকে। অষ্টমী বিশুর দিকে ফিরে চোখ বন্ধ করে থাকে। বিশু ওর বাম হাতটা অষ্টমীর মাথার উপর রাখে, তারপর ডান হাত দিয়ে তুলোটা নিয়ে শক্ত করে ধরে। পরশু এসে রিপোর্ট নিয়ে যাবে, আর এই ওষুধগুলো চলবে। ওই দিন আর একবার ডাক্তারবাবুকে দেখে নেবেন। সকাল সকাল আসবেন, না হলে ডাক্তারবাবু চলে যেতে পারেন। চার্চের ঘড়িতে 3টের ঘন্টা পড়ল। আজ বিশু দোকান খোলেনি। জানে না আর দোকান খুললেও কেউ আসবে কিনা। অষ্টমী দাওয়াতে বাঁশের সাথে হেলান দিয়ে বসে আছে। ওর হাতে একটা ফাইল, সারা মুখ জলে ভরে আছে। চোখে একটা অদ্ভুত রকমের ভয় কাজ করছে যেন। বিশু সেই যে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, আর খোলেনি। বিশুর মা শুয়ে শুয়ে মাঝে মধ্যে ভুল বকার মতো বিড়বিড়ি করছে। ও বউ, কি হয়েছে? ডাক্তার কি বলল? কেউ কোনো উত্তর দেয় না। মা আবার চুপ করে যায়। বিশু হঠাৎ ঘর থেকে বেরিয়ে সাইকেল নিয়ে কোথায় যেন চলে যায়। অষ্টমী একবার আটকানোর চেষ্টা করে, কিন্তু ও যেন আর সাহস পাচ্ছে না। গায়ে আর বল নেই। ও এবার হাউ হাউ করে কেঁদে ফেলে। একটু পরে দিদিমণি আসেন বাড়িতে। ওকে দেখে অষ্টমী উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে আরও জোরে জোরে কেঁদে ওঠে। বাচ্চাটা রাখা সম্ভব না, বুঝতে পারছে তো। HIV পজিটিভ। শুনলেই তো সব। এরকম অবস্থায় বাচ্চা হলে আরও সমস্যা। অষ্টমী এবার দিদিমণির পায়ের কাছে পড়ে যায়। ও ভগবান, কি পাপ করেছি আমি! ও ভগবান! অষ্টমীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে সবাই কৌতূহলী ভঙ্গিতে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দিদিমণি অষ্টমীর হাত ধরে উপরে তুললেন।
বড্ড মায়া হলো ওর মুখটা দেখে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, আর পরের পর্ব দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।